রচিতাকে দেখে তার বুঝতে পারবো হ্যাঁ গ্রুপ আছে। Yes, boy. Oh, nice. First, একটা কথা বলি, এটা অনেক গোছানো একটা ফাইল, এখানে আপনার চিন্তা করতে হবে না। সেম কথাটাই স্যার আপনি কোড বিভাগে করছেন, জানেন স্যার একটা গোছানো ফাইল, কোনো টেনশন নাই, জাস্ট কোড যেটা দিলাম একটা বার শেষ হয়ে গেছে ফাইল দুইটা দেখি ফাইলে গেছে স্যার আর ওই ফাইল কাজ করা। কারণ আপনাদের তারপরে বুঝতে পারতেছেন আপনাদের লেভেল কোথায়, যে একটা টিম পর্যন্ত দিতে আপনাদের প্রবলেম হয়। দোষ তো আমাদের না স্যার, হোয়াটসঅ্যাপে স্যার রিয়েল প্রাইস ডাউনলোডে স্যার 16টা ফাইল হয়েছে, মানে এই 16টা ফাইলের মধ্যে অরিজিনাল ফাইল কোনটা? দেখেন স্যার এইখানেই দুইটা হয়ে গেছে বুঝছেন। হ্যাঁ এটা দেখেন। আচ্ছা বাবা, আমি তো দেখাই দিচ্ছি ঠান্ডা, নাম দেওয়া আছে ফাইলে, এরপরেও যদি সমস্যা হয় তাহলে কেন হবে? স্যার পাশে ব্র্যাকেটে ফাইনাল। আচ্ছা হোল্ড অন, সবার আগে দেখেন আজকে দিস ইজ দ্য প্রাইমারি ফোল্ডার, রেকর্ড হচ্ছে, এটা রেকর্ডে থাকুন, রেকর্ডের ফাইলটা আজকেরটা দিবেন, পারলে আপনারা আপনাদের নিজস্ব ফোনে রেকর্ড করেন। আমি আজকে যে ফোল্ডারটা আছে এটার জন্য সবার আগে যেটার যে গ্রুপ মেম্বার যারা আছেন প্রত্যেকটা গ্রুপের যারা আনাফের গ্রুপে আনাফিসদের, দিব্য গ্রুপে দিব্যদের, ওরা বাকিদের গ্রুপ থেকে আসে ট্রানজিট আসতেছে, এটাই আসতেছে, ট্রানজিট আসতেছে। সো আপনারা যেটা যেটা পাচ্ছেন প্রত্যেকে আপনারা আপনাদের পার্টিকুলার ফাইল প্রোডাক্ট আপনারা যেই স্টক নিতে চান ইউএস মার্কেটে টেক দ্যাট, আই ডোন্ট কেয়ার, সেটা আপনি ইউএস মার্কেটের স্টক নেবেন, কিন্তু আপনাকে যেটা প্রুভ করতে হবে সেটা হচ্ছে আপনি সেই স্টক দিয়ে ট্রেড করাতে পারবেন, একটা না ইনফ্যাক্ট মাল্টিপল স্টকস আছে তার পোর্টফোলিও। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল দ্য রুল ইজ দিস, গো টু সিম্পল গুগল অ্যাকাউন্ট। আমি সিম্পল গুগল অ্যাকাউন্ট প্রথমে গেলাম, সিম্পল গুগল অ্যাকাউন্ট বাংলায় আসে কেন, আমি প্রধানত আমি নিজেও ডিফিকাল্টিস পেয়েছি বাংলা পড়তে গিয়ে। আমি অনেকদিন ধরে এই পার্টিকুলার ফাইলে কিছু রান করাচ্ছি না, সো লেটস সি, আই হোপ এটা এখানে রান করবে। বেশিক্ষণ মানে সময় এখানেও লাগবে, বহু ভয়াবহ সময় লাগবে, আমরা সময় নিতে নিতে অন্যান্য কাজ করবো, কিন্তু আমি শুরু করাচ্ছি ঠিক আছে। এটা যখন আমরা শুরু করাবো এখানে আপনি দেখবেন যে দেয়ার আর সো মেনি ইম্পর্টেন্ট থিংস দ্যাট অ্যাকচুয়ালি আর গোইং টু শো আপ। সো প্রথম জিনিস হবে আপনারা এখানে যাওয়ার পরে প্রথম যে জিনিসটাকে খুঁজবেন সেটাকে বলা হবে গুগল কোল্যাব। দিস ইজ সিম্পলি আপনি আপনার ইমেল অ্যাড্রেসে যাবেন, আপনার ইমেল অ্যাড্রেসে যেহেতু আপনারা 4-5 জন থেকে 6-7 জন একটাতে আছে, মিনিমাম আপনাদের 2 থেকে 5টা করে ইমেল অ্যাড্রেস আছে, ওকে। আপনারা যেটা করবেন গুগল কোল্যাব বলে একটা জায়গায় প্রথমে এন্টার করুন। না whenever you go to গুগল কোল্যাব, আপনি এখানে গুগল কোল্যাবে যাওয়ার পরে এই গুগল কোল্যাবটা ক্লিক করার সাথে সাথেই ওয়েলকাম গুগল কোল্যাব জিনিসটা আসবে। Now there are a lot of opportunities how you are going to use this. What you are going to do, you go to this thing, এখানে করা হয়েছে যে আপনি গুগল ড্রাইভে গিয়েও কাজ করতে পারেন, গিটহাবেও করতে পারেন, আপনি যে কোনো অপশন থেকে আপনি বেসিক্যালি কাজ করতে পারেন। আমার সাজেশন হচ্ছে এরপরে go to upload at first and then go to the browse file. Now in the browse file section you see আপনার এখানে প্রাইস ডাটা ডাউনলোড, I'm not sure which one basically works fine, but আমি যে কোনো একটা থেকে বেসিক্যালি দেখার চেষ্টা করি, আপনি দুইটাই প্রথম চেক করব। আমি প্রথমে এই ফাইলটাকে ডাউনলোড করব, let's see whether it works or not. আমি এটাকে এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখবেন গুগল কোল্যাব IPYNB ফাইলের পিছনে দেখবেন একটা শব্দ লেখা আছে, এখানে যদি চেক করে দেখেন এখানে দেখেন একদম এন্ডে i.ipynb বলে ফাইলটা সেভ থাকবে। সো এগুলো IPYNB ফাইল যদি এভাবে থাকে আপনার টার্গেট হবে IPYNB ফাইল থেকে বেসিক্যালি জিনিসটাকে নিয়ে আসা। না, আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার স্টকের স্টক প্রাইস অথবা তার লাস্ট 5 মানে বেসিক্যালি স্টক প্রাইস মানে বেসিক্যালি মিনিট প্রাইসটাকে বের করে নিই। সো আমি এটার জন্য যেটা করব, সবাই জিজ্ঞেস করবে যে স্যার এটা আমি নিজে থেকে করতে পারি কিনা, বাট ইউ আর গোনা লুক অ্যাট ইট দিস ওয়ে। আপনি প্রথমে এখানে এই জায়গায় যাবেন, আমি এখানে দেখাই, আপনি ইউ আর গোনা গো টু চেঞ্জ রান টাইম টাইপ, ক্লিক অন T4 GPU, এটা টেসলার একটা নতুন মানে মডেল জিপিইউ আছে, প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্টের সাথে ওরা কালেক্ট করে ফ্রিতে দিয়ে দিয়েছে এলন মাস্ক। সো আপনি এই T4 জিপিইউটাকে নেবেন,
You click on save এবং then you're gonna say connect. When you say the connecting, তাহলে আপনার কম্পিউটারের RAM সে ইউজ করবে না, সে হেভি লোডের একটা 144 GB RAM যেটা বেসিক্যালি ভার্চুয়ালি অ্যাভেলেবল একটা RAM ইউজ করবে। সো ওই র্যামটাকে ইউজ করার পরে ইট অ্যাকচুয়ালি গিভস ইউ মাচ লেসার মানে বেসিক্যালি কম্পিউটিং টাইম। এটাকে যদি আপনি আপনার কম্পিউটার র্যাম দিয়ে করতে চান প্রবাবলি এটা 3-4 দিন 5-7 দিন লেগে যাবে, ঠিক আছে? সো জেনারেলি আমাদের ওইটা করার দরকার নাই, we are going to use that one. So first of all click on this thing, এটাতে ক্লিক করার সাথে সাথে সে আপগ্রেডেড ফাইলটাকে নিয়ে আসবে। আপগ্রেডেড ফাইলটাকে নিয়ে আসার পরে আমি অ্যাপেল দিয়ে দেখাচ্ছি, বাট অ্যাপেল ইজ লাইক নট আ ভেরি গুড কোম্পানি অ্যাকর্ডিং টু মি। এটা খুব একটা ভালো কোম্পানি আমার মনে হয় না। বাট আইদার ওয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপেল দিয়ে ফার্স্টে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখেন অ্যাপেল লাস্ট access rate, access না তো প্রবলেম ডাটা সেটা দিয়ে চলবে আপন না সমস্যা নেই। ও আস্তে আস্তে ধীরে ধীরে আনবে, সেটি ডুইং স্লো, ঠিক আছে? দেখি কতগুলো ফাইল সে ডাউনলোড করতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি হাউ ইট ওয়ার্কস। সো হ্যাঁ, এখানে আমি যদি এখন অল ডাটাতে ক্লিক করি তাহলে জানতে পারবো আমার টোটাল 7553টা প্রাইস ডেটা সেট অথবা রো অফ প্রাইস ডেটা অ্যাপেলের জন্য সে ডাউনলোড করে নিয়ে আসছে। সো আমার এই মিনিট প্রাইস ডেটাগুলো লাগবে, কারণ আমি মিনিট প্রাইস ডেটা দিয়ে অ্যাকচুয়ালি একদিনে কোনো একটা পোর্টফোলিও বানানোর চেষ্টা করব। আমার টার্গেট থাকবে যে একদিনে আমি কি কাজ করতে পারি অথবা পারি না। আই এম গোনা ট্রাই টু বিট দ্য মার্কেট ইন ওয়ান ডে, ঠিক আছে? দ্যাটস মাই টার্গেট। সো আমি যখন এটাকে দিলাম, এখানে আপনি এখন ক্লিক করার সাথে সাথে ও মেইনলি অ্যাপেলের এই ডেটা সেটটাকে এখানে ভিটিআইএস দিয়ে সেভ করছিলাম, আপনি এটাকে এখন অ্যাপেল দিয়ে সেভ করে দিয়ে আসুন, ঠিক আছে? এটা CSV ফাইলে বেসিক্যালি সেভ হয়ে যাচ্ছে, সেভ হোক, সমস্যা নেই। সো আপনি এখানে যাবেন, এখন আপনি এই যে ফাইলটা নিলেন, আমি এখন এই ফাইলটাকে আমার আবার বেসিক্যালি একটা স্পেসিফিক কাজ দিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে? এক্সেলে ওপেন করলাম, এটা এক্সেলে ওপেন করার সাথে সাথে আপনার অ্যাপেলের ফাইলটা বেসিক্যালি এখানে এক্সেলে ওপেন হয়ে গেল। নাও রিমুভ দিস টু থিংস। প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ফাইলটা ওপেন করার পরে ইউ সি আপনার কাছে ফাইল ফরম্যাটটা যেভাবে আসে সে ফাইলটা টিকার এন্ড ডেট টাইপ দিয়ে বেসিক্যালি আসার চেষ্টা করবেন। আপনার টার্গেট হবে আপনি এই দুটো ফাইল বেসিক্যালি ডিলিট করবেন, এই দুটো ওপেন করবেন। আমার সফটওয়্যার নিয়ে কোনো কাজ নাই, আই এম গোনা ডিলিট দিস রোজ অ্যাজ ওয়েল। আমি এই রোগুলোকে ডিলিট করব। এই প্রাইসের উপরে যে পজিশনটা আছে এটাকে আমি টাইম স্ট্যাম্প বলে সেভ করব, কারণ আমি আমার যে মেইন ফাইলটা আছে সেটাতে আমি টাইম স্ট্যাম্প বলে ইনস্টল করেছি। আর এই জায়গায় আপনি অ্যাকচুয়ালি টিকার সিম্বলটা দিয়ে দিবেন। অলরাইট, দ্যাটস বেসিক্যালি দ্য টিকার সিম্বল। আমি আমার টিকার সিম্বলটাকে এখানে দিয়ে দিলাম। নাও হোয়াট ইউ গোনা ডু, ইউ সেভ দিস ফাইল এন্ড সেভ অ্যাজ ইন ডেস্কটপ অ্যাজ অ্যাপল। ওর নতুন করে অ্যাকচুয়ালি ফাইলটাকে সেভ করব, ঠিক আছে? ডেস্কটপে সেভ করব। তার মানে আমরা প্রথমে জানতে পারলাম আমরা কিভাবে ফাইলটাকে ডাউনলোড করব। You see the file যেটা আপনার কাছে প্রাইস ডেটা ডাউনলোড গাইডলাইন ব্র্যাকেটে -1 দিয়ে যে ফাইলটা আছে সেটা দিয়ে আপনি বেসিক্যালি আপনার পুরো স্টক প্রাইসকে বেসিক্যালি ডাউনলোড করে নিয়ে আসবেন। আফটার ডাউনলোডিং we are going to do the rest of the task, ঠিক আছে? সো লেটস সি, এরপর আমি যখন এটা করলাম, করার পর এখন কিন্তু T4 কানেক্টেড আছে। লেটস we are going to go to a new notebook in Drive। প্রথমে নিউ নোটবুক না করে আপনি এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে আমরা নতুন করে অন করি। গো ব্যাক টু গুগল কোলাবে। গুগল কোলাবে আপনি আবার অন করবেন। অন করার পরে গো ওভার দেয়ার, এখানে যান। এখানে গিয়ে তারপরে আপনার কাজ হবে আপনি নতুন নিউ নোটবুক বেসিক্যালি ক্লিক করবেন, অথবা আপনি আপলোড থেকে নিতে পারেন। আপনি যেটা থেকেই চান আপনি আপনার আপলোড ফাইলসে গিয়ে গো টু ব্রাউজ এন্ড দেন আপনার প্রাইস প্রেডিকশন ইউজিং এমএল ট্রেডিং, ঠিক আছে? এই অ্যাপ্রোচটাকে আমরা এখন দেখার চেষ্টা করব। এটাই ইউজ করছিলাম আমরা, কি এটার ভিতরে প্রাইস ছিল না, নিউজ ফ্যাক্টরটা ছিল না লাস্ট মান্থ? হ্যাঁ হ্যাঁ, সেন্সিটিভিটি সেন্টিমেন্ট অ্যানালাইসিস ছিল। আপনাদেরকে আমি বাইক করে দেবো। ওই টাকা ওই আমার এটা কোথায়? এটা তো সোজা জিনিস, সোজা জিনিস দিয়ে কাজ হবে না। ওটা কোথায়? আসল জিনিস না দিয়ে বসে আছে।
ওর কাছে ফাইলটা আছে, আমার কাছেও ফাইল আছে, ফাইলটা আমারই বানানো, বাট বেসিক্যালি এখন যদি আমি নিতে চাই তাহলে আমার আবার এই অ্যাকাউন্ট থেকে বাইর করতে হবে, আরও সমস্যা হবে। হ্যাঁ, উনি এটা দিয়ে 80টা কোর্স উনি ফাইলই দিতে পারছেন না। স্যার বাইরের আবহাওয়া ক্লোজ। বাইরের এই জোস আবহাওয়ার কারণে আপনার স্টক প্রাইসে কি ইম্প্যাক্ট করতে পারে সেটা করবো আপনার। স্যার আমাদের ডাউনলোড হয়েছে স্যার এই স্যার এই উইকটা ওয়েদারের কারণে অফিস টফিস মানে ফ্যাকাল্টিরা সবাই তো অফ করে দিচ্ছে ক্লাসটা ছেড়ে দিচ্ছে। যেটা আমার লাস্ট ফাইল ছিল যেটা দিয়ে আপনি এগুলো রান করছেন সেটা বের করেন। স্যার বাইরের দিকে দেখি ডাউনলোড হয় নাকি। আমি যখন ধরি ক্লিক করলেই হয়ে যায়, আপনারা ধরলে হয় না, ব্যাপারটা কি? এটা কি কম্পিউটারের কোনো দোষ আছে নাকি? ওকে, এই পুরো কোডটা ইজ আ প্রিটি পাওয়ারফুল কোড, বাট সবার আগে বিষয় হচ্ছে আপনাকে যে কাজটা আবারও করে নিতে হবে, যেটা আমি জানাচ্ছি সেটা হচ্ছে কানেক্ট T4 কানেক্টর আছে, আপনি কাজ করতে যাবেন না, একই কোড করতে 6-7 দিন লাগতে পারে। টিপিউ না অলরাইট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড T4 ইজ, আপনি যদি এখানে যান, এই যে T4 এর মানেটা হচ্ছে ঠিক আছে, T4 এর মানেটা হচ্ছে এটা হচ্ছে টেসলা 4 GPU। টেসলা 4 এর GPU-টার সুবিধাটা হচ্ছে this can run around and it actually has a VGB RAM of 12 GB. That's actually pretty strong for any computer in terms of running in a, but it has actually an overall amount of memory size of 140 GB. So that's pretty good for us. সেটা নিয়ে আপনার খুব একটা টেনশন নেই, আপনি T4 GPU দিয়ে রান করাবেন। এটা দিয়ে ব্যাপারটা হচ্ছে যে এটাও আসলে ঠিক ভালো কাজ করে না। আমার বাসায় আমি এটা দিয়ে রান করে না, আমার বাসায় হ্যাভ 128 GB of my real RAM, সেটা দিয়ে রান করি। আপনি মডেলস জিপিইউ দিয়ে রান করেন না বাসা আমার নিজের 128 GB RAM আছে, সিপিইউ তে আমার নিজের CPU 128 GB আছে, 128 GB আমার নিজস্ব আছে, সামনে আরেকটা আছে 512 GB। সিপিইউ আপগ্রেড করছেন জিপিইউ CPU না, আমার ওটা হচ্ছে কি CPU মাল্টিপল থ্রেড কোড। মাল্টিপল থ্রেড কোড যখন হয় তখন প্যারালাল প্রসেসিং হয়, তখন এই GPU কাজ করে। এটা আপনারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে তখন শিখবেন, এখানে আপনাদের ওটা জানা হবে না। মাল্টিপল থ্রেড কোড আসল বিষয়টা ওই জায়গাতে, ইটস বেসিক্যালি whenever it does parallel processing and GPU is basically the same thing. It's nothing else. এটা ওইটাতে না বলতে পারে। এনিওয়ে, এখানে এখন আমরা দেখো, আপনি এখানে দেখেন সবার আগে আমি মাত্র যে অ্যাপেলের ফাইলটাকে ডাউনলোড করছি, আমি অ্যাপেল বলে প্রথমত এখানে ক্লিক করব। অ্যাপেল বলে এখানে আমি আমার টার্গেট কলামটাকে আগেই ঠিক যেই কলামটা সে চাচ্ছে অথবা যেইটা আমার প্রাইস কলাম নিয়েছি সেই প্রাইস কলামটাকে আমি এই জায়গায় ফিক্স আপ করব। দেন আমি এখানে ক্লিক অন দিচ্ছি, ঠিক আছে? ও অটোমেটিকলি এটাকে রান করায়, সে তার সবগুলো কাজ করবে, কিছু কিছু না পাবে, ইট ইজ প্রিটি ন্যাচারাল নরমাল, সেটা কাজ করবে না। সে যদি না পায় এটা আমি আবার পরে ওখানে ঠিক করে দিচ্ছি, একটু ডু ইটস টাস্ক ফার্স্ট, ঠিক আছে? সে ম্যানুয়ালি বেসিক্যালি সব কাজ করে দিচ্ছে, যেটা সে পাবে না সে সব কাজ করে তারপরে সে আসবে। আমার কোনো প্রবলেম নেই, যাতে ইটস গোনা টেক সাম টাইম। এখানে আরও কিছু বিষয় আছে সেগুলো সামনে দেখবেন। আর আপনাদেরকে এখন আমি বাকি জিনিস পড়াইতে চাই না, এগুলো পাই ক্যালভেন, লাইট জিবিএম, টেনসরফ্লো, এগুলা কি নো নিড। ইউ আর আ ফাইন্যান্স পারসন, ইউ ডোন্ট নিড টু নো দিস। এগুলোকে সিগন্যাল প্রসেসিং এর জন্য ইউজ করি আমরা। সিগন্যাল পেয়ে তো আপনি যে সিগন্যাল বলছেন সেই সিগন্যাল না, এটা ওই সিগন্যাল না, এটা ইলেকট্রিক সিগন্যালের জন্য প্রসেসিং ইউজ করি, ইলেকট্রিসিটি সিগন্যাল প্রসেসিং। বাট ইলেকট্রিসিটি সিগন্যাল প্রসেসিং এর যে মুভমেন্টটা আছে সেই মুভমেন্টটাকেও বেসিক্যালি একইভাবে আপনি যদি ভিজুয়ালাইজ করে দেখতে চান, প্রাইস সিগন্যাল প্রসেসিং ইজ অলসো আ সেম ভিজুয়ালাইজেশন বাই সিগন্যাল, যে কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। অসুবিধা নেই, লেটস কাম ডাউন। আচ্ছা, এখানে আমি প্রথমে এখন কি করব, ইউ সি আমি আমার একদম ডেস্কটপে ফাইলটাকে সেভ করছি, ঠিক আছে? সো আমি ডেস্কটপের ফাইলটাকে, এটা একটা সিএসভি ফাইলটাকে এখানে নিয়ে আসলাম। সিএসভি ফাইলটাকে যখন সে দিবে 100% করে সে বেসিক্যালি বলার চেষ্টা করতেছে তার ফাইল স্টেপটাকে। না, দিস ইজ দ্য স্টেজ, দিস ইজ অ্যাকচুয়ালি গোনা স্টার্ট মেকিং সাম সেন্স, ঠিক আছে? প্রথমে কোনো নো নিউজ ডেটা আপলোডেড, ফেচিং নিউজ ফ্রম ফিনবিজ। সো অ্যাকচুয়ালি সে ফিনবিজ থেকে নিউজ নিয়ে আসতেছে। না, দিস ইজ দ্য পজিশন এভরিবডি অ্যাকচুয়ালি আজকে আমরা যে কাজটা করবো সেই কাজগুলো দেখানোর চেষ্টা করি। এটা পোর্টফোলিও অ্যানালাইসিসের জন্য জরুরি। হোয়াট ইজ বেসিক্যালি সেন্টিমেন্ট অথবা পোর্টফোলিও বানানোর জন্য সেন্টিমেন্ট অ্যানালাইসিসের দরকারটা কি?
assets, asset behavior, which are basically the functions of asset price movement, investor sentiment, market sentiment, and let's consider n factors. I don't know. I mean, it's pretty much impossible for you to basically know that. Because whenever we have this, there is a specific thing called as, that's not right now known to everybody, it's called as BART. Now what is BART? আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আপনারা এই জিনিসটা কিন্তু আপনারা আপনাদের যে নেক্সট ফাইলটা হবে, শুনেন, একটা ফাইল একটা প্রজেক্টের রিপোর্ট অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আরেকটা প্রজেক্টের রিপোর্ট কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমরা 455 এ ডেভেলপ করব, যেটাতে কয়েকটা জিনিস আপনাদের ইনক্লুডেড থাকবে। এই প্রজেক্টের রিপোর্টটা যখন আপনাকে আপনি দেখাবেন, আপনার যেই মানুষটা আপনার সিভিতে এই প্রজেক্টটা দেখবে, সে বুঝবে যে ইউ ডু নট অনলি হ্যাভ বেসিক ফাইন্যান্স নলেজ, বাট ইউ অলসো হ্যাভ অ্যাপ্লাইড ফাইন্যান্সিয়াল নলেজ ফর ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। সে এইটা বোঝার জন্য আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করি। তো আমরা অ্যাকচুয়ালি এখন যেটা করবো, কিছুটা আমরা this actually is a specific পুরা জিনিসটা বোঝার খুব একটা প্রয়োজনীয়তা এখন নাই, আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব BART জিনিসটা কি। Is a powerful language model in natural language processing. It excels at understanding the context of words within sentences by analyzing both the preceding and following text. The simple meaning of the word is, ধরে নেই আমি বলতেছি Apple announced, ধরেন এই ধরনের অনেকগুলো নিউজ কিন্তু ওখানে আছে। Apple announced its new iPhone 17X release with advanced code software update. Okay, this is basically the sentence. এটা হচ্ছে সিম্পল একটা নিউজ হেডলাইন। যখনই এই নিউজ হেডলাইনটা পড়ে, ও যেটা করবে বার্ড, ও প্রথমে এইখানকার এই শব্দটা মানে কি পয়েন্ট শব্দটাকে বেসিক্যালি সে পিক করবে। পিক করার পরে আগে যতগুলো একই ধরনের নিউজ আসবে সবগুলো একই নিউজকে সে রেফার করবে। ইউ সি, it's basically a contextual preceding and following understanding. আগে এই শব্দটা যেমন ধরেন Apple 16 যখন রিলিজ হয়েছিল, Apple 15 যখন রিলিজ হয়েছে, Apple 14 যখন রিলিজ হয়েছে, এই প্রত্যেকটা টাইমে রিলিজ হওয়ার পরে এটা সম্পর্কে মানুষজন কি কথা বলছে, how was the software performance, how did it perform, and based on all those values it is going to basically develop a thing called as a sentiment. Now এই যে প্রত্যেকটা সেন্টিমেন্ট স্কোর আসতেছে, এই সেন্টিমেন্ট স্কোরগুলোকে সে যেটা করে সেটাকে অ্যাগ্রিগেট অথবা অ্যাভারেজ করে। এই অ্যাভারেজ ভ্যালুটা এবং এই অ্যাভারেজ ভ্যালুটার একটা স্পেসিফিক নতুন ফরম্যাট আসে, সেটা হচ্ছে প্রিসিডিং মডেল। সবাই আপনারা শুনে থাকবেন এর আগে, হ্যাভ ইউ এভার হার্ড, আপনারা যে বাস 170 করছিলেন, আরিমা বলে কোনো শব্দ শুনেছেন? আরিমা শুনেছিল, সারিমা, আরিমা। দেয়ার ইজ আ থিং কল্ড অ্যাজ আরিমা, অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, আরিমা বলে যে শব্দটা আছে, ওই এই সবগুলা অ্যাভারেজ ভ্যালু আরিমা মডেলের ফাইনাল একটা ভ্যালু নিয়ে আসবে, যেই ভ্যালুটা বেসিক্যালি সে কারেকশন করে বসাবে বাই ডিপ লার্নিং প্রসিডিং। ওটাকে আমরা দেখব হচ্ছে গিয়ে বেসিক্যালি এই নিউজটার বেসিক সেন্টিমেন্ট স্কোর। ঠিক আছে, এখন দেখেন আপনার এই নিউজের বেসিক সেন্টিমেন্ট স্কোর কিন্তু একটা না, অলরেডি ডেভেলপ করে গেছে, ইট অলরেডি হ্যাজ ডেভেলপ। ঠিক আছে, সে সব নিউজ মোটামুটি কালেক্ট করে নিয়ে আসছে। কিছু কিছু নিউজ আপনি পাবেন না, সেটা দরকারও আপনার নাই, কারণ ও ম্যাক্সিমাম নিউজকেই মোটামুটি কালেক্ট করে ফেলবে, হুইচ ইজ আ নর্মাল ফ্যাক্ট।
সো আমরা ম্যাক্সিমাম নিউজ কালেক্ট করে ফেলছি 100টার মধ্যে সবগুলোকে কালেক্ট করছে, নাহলে ইট উইল স্টার্ট উইথ দ্য রেসিপি। না, এখন আমরা যদি দেখি এই নিউজটাকে কালেক্ট করার পরে তার একটা স্পেসিফিক কাজ শুরু করতে হবে, সেটা হচ্ছে তাকে বলতে পারতে হবে যে সে এই যে নিউজটা আসছে, এই নিউজটা এই যে এখানে ইন্ডাস্ট্রি সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট, এই সবগুলো ফ্যাক্টর ওয়াইজ তার স্কোর হবে। কারণ আসলে তো আই ডোন্ট কেয়ার এই সেন্টিমেন্টের মানে, আই কেয়ার whether based on this sentiment how much it actually impacts the industry's behavior pattern. So আপনাকে দেখতে হবে আমি মাত্র যে ফাংশনসগুলো করছি এই ফাংশনগুলোর মধ্যে ইনভেস্টর সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট অথবা এনি কাইন্ড অফ সেন্টিমেন্টাল স্কোর যেটা অ্যাকচুয়ালি তার পরবর্তী প্রাইস প্রেডিকশনের জন্য হেল্প করবে। সো যদি আপনি সেই জিনিসটাকে দেখেন, এই কারণে আপনাকে অনেকগুলো অ্যাডিশনাল কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা সেন্টিমেন্টের পজিটিভিটি, নেগেটিভিটি, পোলারিটি অথবা ইমপ্যাক্ট ওয়েট অ্যানালাইসিস করব। এখানে আমরা এই নিউজ ডাটাটার পোলারিটি মানে হচ্ছে সে কতটুকু পজিটিভ মাইনাস নেগেটিভ, স্ট্রেংথ পজিটিভ নেগেটিভ অথবা নিউট্রালের মধ্যে ম্যাক্সিমাম দিয়ে ওয়েট, তার ওয়েট ফ্যাক্টরটাকে নিয়ে আসবে এবং ইমপ্যাক্ট ফ্যাক্টরটাকে ফাইনালি অ্যানালাইজ করে। সেখানে সবগুলো মেথড বলে দেওয়া আছে। ইউ গেট দেম, আপনার সেই ভ্যালুসগুলো আলটিমেটলি তার ওভারঅল সেন্টিমেন্ট স্কোর অ্যানালাইজ করব, যেই সেন্টিমেন্ট স্কোরটাকে আমরা প্রাইস প্রেডিকশনে ইনক্লুড করব। We are going to put them down inside. এখন আপনি এখানে কিছু মহান ব্যক্তিত্ব আছে যারা করতে করতে বলতেছে স্যার এগুলো করতে পারতেছি না, আস্তে ধীরে টেক্স না, ঠিক আছে, আস্তে আস্তে করবে। এটা এমন কোনো বড় ডিফিকাল্ট বিষয় না, ধীরে ধীরে সম্ভব হবে, ঠিক আছে। দিস ইজ গোনা টেক সাম টাইম, পরে ধীরে ধীরে আপনি চলে যাবেন। এখন অনেকে বলবে যে স্যার আপনি এখানে বলবেন যে আপনি এই ধরনের স্কোর দিচ্ছেন, এই ধরনের স্কোর করে আপাতত আপনার চিন্তা করতে হবে না, ভিতরে কি আছে এই জিনিসগুলোর দিকে আপনার আপাতত তাকানোরই কোনো দরকার নেই। আপনার মেইন টার্গেট হবে এটা বোঝানো, আপনি সেন্টিমেন্ট স্কোর নিয়ে আসছেন, দ্যাটস ইট। So BERT basically an NLP technique for sentimental. So basically to analyze the sentiment score of any particular text. Simple. Alright? It's basically getting done. বুঝাই যাচ্ছে ওই দেখেন আপনার এই কম্পিউটার অবস্থা তো ভালো হয়ে যাবে, ভেরি বিগ কম্পিউটার, তো ইয়াগুলো কাজ করতে পারতেছে না। প্রায় 124 জিবি র্যাম আছে, 25 জিবি বেশি আছে, তা তো অলরেডি কান্নাকাটি করতেছে। ইয়া ওগুলো দেখা দরকার নেই, এটা ওর মতো কাজ করবে, কিছু করতে পারবে না, কান্ড করে দিতে পারবে, ঠিক আছে। আমাদের যে টার্গেটটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমত এটা বোঝা, এটার পরেও আপনার প্রায় আরো 15-20 মিনিটের কাজ আছে, আলাদা আলাদা বড় বড় কাজ আছে, সেগুলো আপনি দেখবেন, ঠিক আছে। এখনো দেরি করতেছে, আচ্ছা এনিওয়ে, আমরা যখন এই ভ্যালুটাতে যাব তখন আমরা এই পুরো মডেলটাকে নেওয়ার চেষ্টা করব। এরপর সাব কোশ্চেন করছিলেন সিগন্যাল, ঠিক আছে। লেটস স্টার্ট উইথ সিগন্যাল এন্ড হোয়াই ডু উই নিড। স্যার ওইটা বোঝার জন্য তো ওই আমার মনে হয় ইনফরমেশন থিওরি থেকে আসতে হবে, হ্যাঁ সিগন্যাল আর নয়েজ বোঝার জন্য। সরাসরি ওটা আমি আনছি, এটাকে আবার একটা স্পেসিফিক লেক্সিকন বেসড অ্যানালাইসিস আছে আমাদের, ওই লেক্সিকন অ্যানালাইজার দিয়ে আমরা সিগন্যালটাকে একদম তার ওভারঅল সিম্বলিক রিপ্রেজেন্টেশনের সাথে ম্যাচ করে, সেটাকে আমরা অ্যাডজাস্টেড আপস করে দিই। ডোন্ট ওয়ারি, আই নো স্যার দিস ইজ মাই ফল্ট, দ্যাটস অল। এতদিন ধরে যেটা পড়াচ্ছিলাম সেটা আমার চাকরি, এটা আমার চাকরি, এটা আমি ভালো করি। এখানে অনেকগুলো লোকের চেহারা দেখে আমার দাদা কি হচ্ছে আজকে, বেশি ডিপে যাওয়ার দরকার নেই, আমি কয়েকটা ইনফরমেশন দিব, সেগুলো একটা ভালো মনে রাখতে হবে। যেমন ধরেন একটা বললাম বার্ড কি, বার্ড আমাকে কি দিচ্ছে, সেখান থেকে আমি কি পাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। এইটাকে আমি কিভাবে ব্যবহার করবো সেটা আমার মাথায় রাখতে হবে, বাকিগুলো যারা নো নিড অ্যাটলিস্ট নট রাইট নাও। সো স্যার BERT-এর মধ্যে এসেনশিয়ালি ইনপুটটা আমার টেক্সট আর কিছুই না। দ্যাটস ইট, জাস্ট টেক্সট। আচ্ছা না ডান হলেও প্রবলেম নেই, লেট ইট ডু ইটস টাস্ক। মনে হচ্ছে এখানেই নেবে নাকি, ও না হ্যাঁ এখানেই নেবে, কারণ এরপর ডিনয়েজিং শুরু হবে। সো ডিনয়েজিং নিয়ে আপনাদের খুব একটা টেনশন নেই, আপনারা মতো করুন। এটা করতে প্রায় 20 মিনিটের মতো লাগবে। সো
So let it do its task. আমরা ইয়াতে চলে যাই। Okay. Let's try and see আমাদের এক্সেল শিটে স্যাররা কিভাবে কাজটাকে করার চেষ্টা করেছে। আমি জীবনে ফার্স্ট টাইম এক্সেল শিটে আমিও পোর্টফোলিও বানাচ্ছি। এটাকে কখনো এক্সেল বানাই মানে বানাইছি পত্রিকায় বানাইছি বাট দোজ আর ডিফারেন্ট থিংস। ওটা তো মজা পাই এটা কখনোই বানাই এটাকেও পাবো কিনা আই ডোন্ট নো। লেটস সি। সো এখানে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে জুন 2007 থেকে শুরু করে জুন 2012 পর্যন্ত আপনি প্রথমে মান্থলি মিন অ্যাভারেজকে বেসিক্যালি নিচ্ছেন, মান্থলি ভ্যারিয়েন্সকে কনসিডার করতেছেন, মান্থলি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে কনসিডার করতেছেন, অ্যানুয়াল মিন নিচ্ছেন, অ্যানুয়াল ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অ্যানুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিচ্ছেন। হাউ ডু উই ফাইন্ড আউট? বেসিক্যালি মান্থলি মিন and average of F11 to F71. Where is F11? F11 F71 তো কোথাও এই জায়গায় আছে মানে মাঝখানে কি অনেকগুলো ও আচ্ছা মাঝখানে অনেকগুলো ভিতরে দিয়ে দিয়েছি আনহাইড করে রাখতেছি ঠিক আছে অপশন আমরা বেসিক্যালি আনহাইড করে দিই আনহাইড করার কোনো অপশন নাই এটা সব ব্লক করে দিয়েছে সমস্যা নাই ব্লক করলেও প্রবলেম নাই ম্যাক্রো ডিসেবল করা স্যার এই দুইটা ভ্যালু এই দুইটা কলম কি বলতেছে আমরা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন That's it. Long, मुझे देखिए. This was basically what? This was straightforward and Apple price, Google price. So আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা প্রাইসের অ্যাভারেজ মিন ডিফারেন্সটাকে বেসিক্যালি নিয়ে আসতেছেন। কত পার্সেন্টেজ সে গেইন করছে অথবা কত পার্সেন্টেজ সে লস করছে। অলরাইট? সো এই মিন পার্সেন্টেজটাকে দিয়ে আপনি যদি দেখতে চান তাহলে বলতে হবে জুন থেকে জুলাই তার অ্যাভারেজ পার্সেন্টেজ কত ছিল, পার্সেন্টেজ আর মান্থলি মিন যেটা ছিল। আর এই মান্থলি মিনটাকে আপনি যদি দেখতে চান এখানে আপনি যেটা করছেন সেটা হচ্ছে এই সবগুলার অ্যাভারেজ ভ্যালুটাকে নিয়ে আসার চেষ্টা করছেন। ঠিক আছে? দিস ইজ বেসিক্যালি দ্য অ্যাভারেজ বিটুইন অল দ্য মানে গুগলের অ্যাভারেজ, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপলের অ্যাভারেজ। ঠিক আছে? আমরা অ্যাভারেজ ভ্যালু ধরে প্রধানত আমরা কি এটা করব মানে ডু উই হ্যাভ টু ডু ইট অর ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ইয়োরসেলফ? অ্যাভারেজ ভ্যালু বের করা অ্যাভারেজ ভ্যালু কি করা লাগবে? না চেহারা দেখে মনে হচ্ছে লাগবে। ঠিক আছে দেখেন ইটস বেসিক্যালি আমি এখানে আরো একটু ছোট করে দিয়ে সুন্দর করে সরাই দিয়ে দেখতেছি দিস ইজ বেসিক্যালি অ্যাপল এন্ড দিস ইজ বেসিক্যালি গুগল। এখন অনেক মহান ব্যক্তিত্ব কি করবে জানেন, এখানে যখন একই নাম্বার দেখবে না মানে এখানে যখন একই নাম্বার দেখবে না তো স্যার এটা তো একই নাম্বার না এখানে, বিকজ এখানে এই যে দেখেন এখানে দেখবেন ঠিক এই দুটার মাঝখানে দেখবেন একটা ছোট্ট বড় একটা গ্যাপ আছে আর এই গ্যাপটার মাঝখানে স্যার কিছু জিনিসপত্র লক করে দিয়েছে। এটাকে বেসিক্যালি করার চেষ্টা তো করতেছি করলাম 11 থেকে 70 অবধি সিলেক্ট করে করলে তারপর আপনি করবেন আবার করতে হবে এটা মাশাআল্লাহ আসলে সিলেক্ট করে দিস মানে 11 থেকে 70 পুরোটাই মানে পুরো রোডটা নিলাম। থেকে এবার নাই স্যার নাউজুবিল্লাহ মিন জালিক। আমি এইভাবে বলি নাই রে বাবা, আমি নিজে কাজ করতেছি এখন আমি ওটা নিয়ে বুঝি আপনারা না শুধু শুধু মানুষকে সো স্যার এইচআর তো বলবে না এটাই তো সমস্যাটা। দুঃখের পার্টটা হচ্ছে কি আমি এইচআর অ্যানালাইসিসে যেসব কাজ করা দরকার পড়ে না সেসব এইচআর অ্যানালাইসিসের কাজগুলো নিয়ে আমি যারা মেশিন লার্নিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নাওয়াডেজ ইন এইচআর ভুলেও তাকায়ও না এরা, ওরা জানেও না। আই থিঙ্ক এভরিওয়্যার মানে ওয়েদার বলেন ক্লাইমেট বলেন এগ্রিকালচার ওয়েদার ক্লাইমেট হেলথ কেয়ার
weather climate. In business fields, it's like a major requirement. ঠিক আছে? সবাই এদিকে দেখেন, আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আনাফ আমাকে বলে দিয়েছিল সিস্টেমটা, আমি আনাফের থেকে শিখলাম। সবগুলা কলামকে বেসিক্যালি সিলেক্ট করে তারপর আমি এই জিনিসটাকে রান করাইছি, রান করার সাথে আমার কাছে সবগুলা ডেটা সেট চলে আসছে। সো হোয়াট আই ডিড, আমি যখন আমার কাছে ডেটা সেটগুলো চলে আসছে, আমি ডেটা সেটগুলোকে জাস্ট এখানে একসাথে অ্যাপ্লাই করে দিয়েছি। দেন হোয়াট আই ডিড, আমি এখানে প্রত্যেকটা প্রথম ভ্যালুটা যেটা নিয়েছি আমি লন দিচ্ছি, আগের ভ্যালুটাকে পরের ভ্যালুটাকে দিয়ে আগের ভ্যালুটাকে ডিভাইড করছি। পরের মানে সেকেন্ড মানে জুলাই থেকে জুলাই ভ্যালুটাকে দিয়ে আমি জুনের ভ্যালুটাকে ডিভাইড করছি, আই গট মাই অ্যাভারেজ পার্সেন্টেজ। এই সবগুলো পার্সেন্টেজকে কনসিডার করে আমি এখানে নিয়ে আসছি, আই গেট অ্যান অ্যাভারেজ মান্থলি রিটার্ন অফ অ্যাপল অ্যান্ড অ্যাভারেজ মান্থলি রিটার্ন অফ গুগল। ঠিক আছে? when I did that, এই জিনিসটাকে করার পরে তারপর আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে এই মেথডটা আপনি যদি দেখেন যে আপনার কাছে যদি মান্থলি মিন থাকে তাহলে আপনি এই ভ্যালুসটাকে নিয়ে আসতে পারবেন। দ্যাট হোয়াট ইউ গোনা ডু, আপনি এই সবগুলো ভ্যালু একই কাজটা এখানে করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ইউ বেসিক্যালি ট্রাই টু ফিগার আউট দ্য ভ্যারিয়েন্স অফ দ্য স্যাম্পল সাইজ বলে আপনি নাম্বারটাকে ভ্যারিয়েন্স অফ দ্য স্যাম্পল সাইজ বলার পরে হোয়াট ইউ গোনা ডু, ইউ আর গোনা টু সিলেক্ট এক্স্যাক্টলি দ্য সেম নাম্বার। আমি আরো একটা মেথড বেসিক্যালি এখানে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল হোয়াট ইউ ডু, আপনার অনেক লম্বা একটা পার্টিকুলার কলাম, in that case basically just select the first number, then click on the specific function position, click on this thing, and then you go all the way down and select the very last value of that particular column. When you do that, it actually selects automatically all the values. I am repeating it again. আপনি আপনার একদম টপের ভ্যালুটাকে প্রথমত সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে তারপর একদম এন্ড অফ দ্য কলাম ভ্যালু যে ভ্যালুটা আছে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন ইউ বেসিক্যালি ক্লিক অন দ্য এন্ড, বেসিক্যালি দ্য এন্ডিং parenthesis, and then you basically click on OK. You should be finding out your variance. So এইভাবে আমরা আমাদের ভ্যারিয়েন্সটাকে বেসিক্যালি বের করে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে? প্লিজ আরো একটা জিনিস বলার চেষ্টা করি, ডু নট কনসিডার variance as a percentage. ভ্যারিয়েন্স হচ্ছে যেই নাম্বারটা দেওয়া আছে তার মাঝখানে অ্যাভারেজ ডেভিয়েশন কতটুকু হচ্ছে সেটাই বেসিক্যালি হচ্ছে ভ্যারিয়েন্স। আবার আমি বলছি, দুটো পার্টিকুলার আপনি একটা মেইন মিন লাইন এখানে বেসিক্যালি ড্র করবেন। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভ্যারিয়েন্স দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট টু সি, মানে আপনার কতটুকু সে এই লাইন এবং এই লাইনে টোটাল যে ভ্যারি করছে ফ্রম দ্য মিন পজিশন, ডেভিয়েশন যতটুকু হচ্ছে সেটাকে আমরা ভ্যারিয়েন্স বলি। ঠিক আছে? এতটুকু সবার আগে মাথায় রাখার চেষ্টা করুন। এই কারণে ভ্যারিয়েন্স ক্যান নেভার বি এ পার্সেন্টেজ, ইট ইজ বেসিক্যালি দ্য ডেভিয়েশন ফ্রম এনি পার্টিকুলার অ্যাভারেজ মিন পয়েন্ট। অলরাইট? ভ্যারিয়েন্সকে যদি আমরা করার চেষ্টা করি, সো দ্য সেম মেথড আমরা এখানে আবার একই সেম মেথডটাকে আমরা এখানে ইউজ করব। সো এর দ্বারা গো থ্রু, আমি ওখানে দেখি ওখানে আবার কাজ চলতেছে কিনা, হয়ে যাবে, অসুবিধা নাই। ওই 14-15 মিনিট হয়ে গেছে তো সমস্যা নেই, হবে। আপনার কম্পিউটার কতক্ষণ লাগতেছিল? এইগুলো তো স্যার 7-8 টাকা, এগুলো হচ্ছে আপনার 45 মিনিট করে লাগে টোটাল 45 মিনিট কোনো পুরো 1 ঘন্টা লাগছে। হ্যাঁ 7:30 যাবে। তাহলে দেখুন 40-45 মিনিট তো লাগবে। আমার বলা হচ্ছে যে কি চলতেছে, ভেরি নাইস, আমার অবস্থা খারাপ। আমি এখানে যাই, এখানে দিলাম and then basically close the bracket. No. So আমরা এখানে যে জিনিসটা দেখতে পেলাম, these are basically our variance. So these are basically my mean, this is my variance, and finally আমি আমার mean and variance শেষ করে then I'm going to come down to my standard deviation. So আমরা standard deviation of the sample এর জন্য so then automatically standard deviation of the sample size কে basically consider করে নিয়েছি। So now standard dev. Is it really hot in here for some reason? I don't know why. So control shift down আর
হ্যাঁ কন্ট্রোল শিফট ডাউন আর কন্ট্রোল শিফট ডাউনটাও দেখো প্রথমে K3 তারপরে হচ্ছে আপনি দেখেন ইউ গো দিস না কন্ট্রোল শিফট ডাউনটা আমার সমস্যা আছে আপনারা সিলেক্ট করতে পারবেন আবার মিন ভ্যারিয়েন্স চলে আসবে right? মিন ভ্যালিউজ চলে আসবে বাট ইভেন দেন আমার টার্গেট হচ্ছে যে তাহলে প্রথমটা আপনাকে ওভাবে নিতে হবে তারপরে আইদার আমার টার্গেট হচ্ছে আমি এখন দেখানোর চেষ্টা করি সবাই দেখেন এটা দিয়ে কন্ট্রোল শিফট দিলাম এবং আমি এখানে ডাউন দিলাম এটাতে একটা সমস্যাটা হচ্ছে কি ও পুরা যেই কলামটা আছে পুরা কলামটাকে বেসিক্যালি নিয়ে আসার চেষ্টা করি সো আমরা সেটাকে ধরবো না আমরা যেটা নিব সেটা হচ্ছে উই আর গোনা গো থ্রু অল দ্য ওয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য স্যাম্পলকে ক্লিক করবেন ক্লিক করার পরে ইউ গো টু দিস রো এন্ড দেন বেসিক্যালি ক্লিক অন দিস এবং ও আবারও ওই জায়গা থেকে বেসিক্যালি নেওয়া শুরু করছে তারপরে পপুলেশন দিয়ে বেশি জানা নাই বাট আমরা তো মানে 8000 এর 8000টাই নিতেছি না তাহলে তো পপুলেশনই এটা 8000 এর মধ্যে না এটা হচ্ছে মাত্র প্রত্যেক মাসের স্যাম্পল ও তাহলে স্যাম্পল তাহলে স্যাম্পল ঠিক আছে তদন্ত তো বসে সমস্যা নাই না একই কথা ডাজন্ট ম্যাটার আমরা ভাই সহজে থাকি ডিফিকাল্টিস করার দরকার আছে এমনিতেই মাল্টিপল ইনস্ট্রাকশন সবাই নিতে পারবে আমিও পারি না আপনাদেরকে বলে রাখবো এই কারণে the reason is why I love Python is basically for this reason. It's just that it's very simple. হ্যাঁ অনেক ইন্টুইটিভ It's very liquid. It's like ইংলিশ basic English, তাই না? আমার তো কোনো সমস্যা নেই আমি যা বলবো সে অটোমেটিকলি জেনারেটিভ এআই ধরবে এক কাজ করবে আর কয়েক বছর পরে এক্সেল বলে কোনো কিছু থাকবে কিনা সেটা নিয়ে আমার চিন্তা আছে থাকতেও পারে আই ডোন্ট নো বাট বাংলাদেশ মার্কেটে থাকবে আইদার আমরা এখানে আমাদের এই ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসলাম সো আমাদের ভ্যালুগুলো বের হওয়ার পরে আমরা যেটাকে দেখতেছি সেটা হচ্ছে we are going to go through the next thing that's basically trying to figure out your variance and correlation then we will actually have to figure out what is our variance and correlation now try to understand this thing covariance is basically প্রধানত আমি ভ্যারিয়েন্স থেকে কোভ্যারিয়েন্স কে কেমনে বের করতে পারি এটা ব্যাপারটা আমি দেওয়ার চেষ্টা করি এখানে অটোমেটিকলি মেথড দেওয়া আছে নাও মাই ফার্স্ট রিজন ইজ দ্যাট আমি কোভ্যারিয়েন্স কেন বের করতে চাচ্ছি because I want to see what impact one stock has on the other in a given portfolio. দ্যাটস ওয়ান আমি জিনিসটাকে একটু ম্যাথমেটিক্যালি বলি আপনার কথাটাই একটু ম্যাথমেটিক্যালি বলতেছি এটার ম্যাথমেটিক্যাল মিনিংটা হচ্ছে এটা যে যদি আপনি একটা স্পেসিফিক স্টক নেন ধরে নেন একটা স্টক একটা স্পেসিফিক টাইম লেন্থের মধ্যে সে 10% ইনক্রিজ করে আরেকজন প্রধানত ইনক্রিজ করছে কি দ্যাটস ফার্স্ট যদি সে ইনক্রিজ করে সে কত পার্সেন্ট ইনক্রিজ করছে দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট এবং সেকেন্ড পার্টের সাথে ইনক্রিজ করার সাথে সাথে তাদের ইনক্রিমেন্টের ক্লোজনেসটা কতটুকু ছিল ইজ দ্যাট ক্লোজ টু 10% ইজ দ্যাট ভেরি ফার অ্যাওয়ে ফ্রম 10% এই একটা স্পেসিফিক কোশ্চেন আমার বেসিক্যালি জানা যে ম্যাথমেটিক্যাল প্রসেসটা আছে দ্যাট ইজ বেসিক্যালি কোভ্যারিয়েন্স ইজ রিলেশনশিপ অফ ওয়ান ইন কম্প্যারিজন টু আনাদার দ্যাটস বেসিক্যালি হোয়াট কোভ্যারিয়েন্স ইজ আমরা এই জায়গায় যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আপনার স্টক রিটার্নস একইভাবে এইভাবে আমরা তো আমরা একই কাজ করতে হচ্ছে নাকি সো আমরা ঠিক লাস্ট পেজে যে কাজটা করছি সেখান থেকে মিন ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসিক্যালি নিয়ে এসে আমরা আমাদের এই পেজে একটা স্ট্যান্ডার্ড কাজ করা শুরু করব সো উই হ্যাভ ভ্যারিয়েন্স উই হ্যাভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড দেন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বের করার আরো একটা প্রসেস আছে সেটা কি বলেন তো স্কয়ার রুট অফ ভ্যারিয়েন্স অলরাইট when you do the square root of variance you actually can get this thing so আমি এখানে এই জিনিসটাকে বেসিক্যালি দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে any kind of standard deviation is actually the square root of the variance. So let's try and basically prove it. That's this number square root of this number is basically going to provide us a particle variance. It's the same value basically. ঠিক আছে আমি এখানে এটা বের করছি so already there so exact same number টা এখানে বের করছি so
square root of variance and all those things coming in here. Now, let's try and prove what these values are. সবাই একটু B4 থেকে B63 এখানে 123.10 পপুলেশন ভ্যালু ধরো আপনারা বেসিক্যালি করে নিয়ে আসার চেষ্টা করছেন। সো সেম ডিল, আপনি পপুলেশন ভ্যালু ধরো করতে পারেন, স্যাম্পল সাইজ ধরো করতে পারেন, ভেরি স্মল ডিফারেন্স। আচ্ছা, প্রথম কোশ্চেন, আপনি যে মাত্র বললেন যে পপুলেশন ধরে করতে, আমরা পপুলেশন ধরেও বেসিক্যালি চেক করে দিলাম, তারপর কিছু করার কিছু রিয়েলি ডাজন্ট, মানে আমি যেটা দেখতে পাচ্ছি দ্য চেঞ্জ ইজ ভেরি মিনিমাল, দ্যাট ডাজন্ট এক্স্যাক্টলি মেক এনি ডিফারেন্স। সো আমরা ওটাতে না, এবার আমরা এই জায়গায় আসার চেষ্টা করি। এটা G4 to G63, সবাই এখানে আসে। প্রথমে আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে, you see I have a B4 minus B65. Where is B65? B65 is basically the average monthly return. So আমি যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমার প্রথম মাসে অ্যাপেলের যে রিটার্ন ছিল সেটা থেকে আমি অ্যাভারেজে উইকটার অ্যাভারেজ যে ভ্যালুটা আসছে তার থেকে আমি বেসিক্যালি তার ডিভিয়েশনটা চেক করার চেষ্টা করছি। সো আই এম ট্রাইং টু সি হাউ মাচ অ্যাপেল মেড এক্সট্রা in comparison to its mean return. So I am repeating that again. Everybody write it down. In this position, for this position, we are trying to find out the difference between the monthly return of the stock and the mean monthly return of the stock. Now, when we say that, this means আমরা যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমার এই পার্টিকুলার ভ্যালুটা আমি 7.66% মাইনাস 2.61% কে যখন আমি সরালাম, I am getting a 0.0505% return in change. So আমার কাছে গুগলের একই একটা রিটার্ন আসলো। সো আমার এই পার্টিকুলার গুগল রিটার্ন এন্ড গুগল পার্সেন্টেজ এটা আমাকে এরকম একটা ভ্যালু। নাও ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাপেলের রিটার্নটা যেটা আমার আসতেছে, মানে অ্যাপেলের চেঞ্জ ইন রিটার্ন পার্সেন্টেজটা যেটা আমার আসতেছে, আর অ্যাপেলের গুগলের চেঞ্জ ইন রিটার্ন পার্সেন্টেজ যে ভ্যালুটা আসতেছে, এই দুটাকে আমি কি করব, মাল্টিপ্লাই করে আমি এখানে গেট দ্য প্রোডাক্ট। আমি কি করার চেষ্টা করতেছি, প্রোডাক্ট ভ্যালু বের করার চেষ্টা করতেছি। ওয়াই প্রোডাক্ট ভ্যালু? One answer is to figure out the covariance in between them. আমি আরেকটু সহজ করি। সোজা মানেটা হচ্ছে এটা যে আপনার দুইটা পার্টিকুলার স্টকের মধ্যে যে আসলে যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা পজিটিভ নাকি নেগেটিভ এটা বোঝা। কারণ আপনি যদি একজন পজিটিভ হয় একজন যদি নেগেটিভ হয়, ওভারঅল ভ্যালু দুইজনের ভিতরে রেজাল্ট নেগেটিভ আসবে। যদি দুইজনই পজিটিভ হয় তাহলে তাদের ভিতরে ওই মুহূর্তে ওই মাসের রিলেশনশিপটা পজিটিভ আসবে। আবার যদি দুইজনই নেগেটিভ হয় তাহলেও তাদের ভিতরে রিলেশনশিপটা ওই মাসে পজিটিভ আসবে। সো বেসড অন দ্য রিলেশনশিপ ইন ইচ মান্থ, আই এম ফিগারিং আউট ফার্স্ট অফ অল দেয়ার ওভারঅল টোটাল বোথ, মানে দুইটা অ্যাসেটেরই একসাথে রিলেশনশিপটা আমি বের করার চেষ্টা করব। ঠিক আছে, আমি যখনই একসাথে রিলেশনশিপটা বের করার চেষ্টা করলাম ওই রিলেশনশিপ, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি এটা মেইন আইডিয়া শেষ করি। আমি যদি দুইটার একসাথে রিলেশনশিপটাকে বের করার চেষ্টা করতে পারি, তো একসাথে রিলেশনশিপটা বের করার চেষ্টা করে আমি যেটা দেখতে পারতেছি যে আই হ্যাভ আ ভেরি স্ট্রং অ্যান্সার টুয়ার্ডস আমার এই পার্টিকুলার রিলেশনশিপ। আমাকে যেটা দিচ্ছে সেটা হইতেছে আমাকে এই জায়গায় এই সকল প্রোডাক্টের অ্যাভারেজ ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, প্রোডাক্টের অ্যাভারেজ ভ্যালু দিচ্ছে। আই ওয়ান্ট টু কাম ডাউন টু কোভ্যারিয়েন্স, average and covariance later on. Just give me 1 second. So when you do this, এখানে আমরা আমাদের কোডিং এর ভিতরে এটা শেষ করলাম। শেষ করার পরে জাস্ট আমাকে এখন একটা সেক্টর শেষ করতে হবে। It's just called as denoising. একসাথে denoising বের করে নিয়ে আসবে। It doesn't, it's not going to be that long time. ঠিক আছে, maximum 5, 10 to 15 seconds অথবা 40 seconds এর ভিতরে বের করে নিয়ে আসবে। Oh, that's done.
সবচেয়ে বিউটিফুল পার্ট হচ্ছে আমি কোডটা এমনি বানাইছি, কারো কোনো কষ্ট করা লাগবে না, শুধু আপনার ক্লিক করা ছাড়া। ওকে, নাও দিস ইজ গোনা টেক আ লং টাইম। ওকে, আমরা আমাদের জায়গায় ব্যাক। হ্যাঁ, CNN ট্রেড CNN ট্রেডটা একটা না, আমি একটা ট্রেড করা না, এখানে ট্র্যাকিং পয়েন্টে ট্রেড করা হচ্ছে। CNN convoluted bias stack GRU is applied to the execution of someone DCN shop. That's basically the main reason. All right. একটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করতে কত টাইম লাগে অ্যাভারেজে? Let's see. না, টিফল কিছু লাগবে না। বাট ওর তো কম্পিউটারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দ্যাটস দ্য পয়েন্ট। আইদার আমরা ওই জায়গায় না। সো আমরা এখানে অ্যাভারেজ ভ্যালুতে আসলাম। অ্যাভারেজ ভ্যালুর পরে আমি এখান থেকে আমি গোনা বেসিক্যালি গো থ্রু মাই কোভ্যারিয়েন্স এন্ড বেসিক্যালি when I get into my average value, এই সবগুলোর অ্যাভারেজ ভ্যালু কথা বলা হচ্ছে না। আফটার দ্য অ্যাভারেজ ভ্যালু আমি এই জায়গায় আমি এখন দেখার চেষ্টা করব আমার কোভ্যারিয়েন্স ফ্রম B4 to C4, B4 থেকে B63 and C4 to C63. Now let's try and see what does this mean. সবার আগে আপনারা কোভ্যারিয়েন্স শব্দটাকে বেসিক্যালি ক্লিক করুন এবং কোভ্যারিয়েন্স অফ দ্য ডাটা স্যাম্পলটা প্রথমত আমরা দেখব। সো আমরা এই কোভ্যারিয়েন্স অফ দ্য ডাটা স্যাম্পলটাকে নিলাম। কোভ্যারিয়েন্স অফ দ্য ডাটা স্যাম্পলটাকে নিয়ে দেখেন আপনি এখানে অ্যাভারেজ করে যে ভ্যালুটা পাবেন, এই সবগুলো প্রোডাক্টের অ্যাভারেজ ভ্যালু যেটা পাবেন, আপনার এই সবগুলো রিটার্নের কোভ্যারিয়েন্স ভ্যালুটা একই ভ্যালু। ঠিক আছে, কারণ আপনি আসলে কি করার চেষ্টা করতেছেন, এই সবগুলো প্রোডাক্ট নিচ্ছেন, প্রোডাক্টগুলোর অ্যাভারেজ করতেছেন। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যদি প্রোডাক্টগুলো সবসময় অ্যাভারেজ করেন তাহলে টোটাল n নাম্বার অফ টাইমসের জন্য আপনি কোভ্যারিয়েন্স বেসিক্যালি পিক আপ করতেছেন। সো দ্যাট শুড বি দ্য সেম ভ্যালু অ্যাজ ওয়েল। সো আমরা এখন দেখাই এটা কিভাবে আসবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোভ্যারিয়েন্স নিব কার কার ভিতরে B4 to B63. সো লেটস কাম টু বেসিক্যালি পিক দ্যাট আপ। সো দ্যাটস বেসিক্যালি B63 and then I'm going to take up আমি কার ভিতরে আমি অ্যাপল এবং গুগলের ভিতরে কোভ্যারিয়েন্স বের করার চেষ্টা করতেছি। এগেইন আমি রিপিট করতেছি, আমি অ্যাপল এবং গুগলের ভিতরে কোভ্যারিয়েন্স বের করার চেষ্টা করতেছি। সো দ্য নেক্সট ওয়ান ইজ বেসিক্যালি দ্য C4 to C63 and then when I do that I'm going to click on OK and I see that these two values are basically the same value. All right, so আপনি এখানে যে অ্যাভারেজ ভ্যালুটা পাবেন এখানে কোভ্যারিয়েন্সের ভ্যালুটা একই ভ্যালু। ঠিক আছে, আপনি এখন দেখেন কোভার করে আপনি একই ভ্যালু পাবেন। আপনি অ্যাভারেজ করে এখানে যে অ্যাভারেজ ভ্যালুটা আসছে সেটা আমার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে G4 মাল্টিপ্লাইড বাই 60 ডিভাইডেড বাই 59। বাট এটা আসলে জিজ্ঞেস করার দরকার, একটু কম একটু হয় না, বাট একটু ডিফারেন্স কেন হয় ভালো করে দেখেন। বিকজ ফ্রেন্ডস আমি কয় মাসের জন্য নিচ্ছি 60 মান্থস এবং আমি কোন মাসটাকে বাদ দিয়ে দিচ্ছি প্রথম মাস। সো ইন এ রিয়েল ফ্যাক্টরে আমার জন্য অ্যাকচুয়ালি কয় মাসের ইম্প্যাক্ট আসছে 59 মান্থস। সো 59 মান্থসের ইম্প্যাক্ট আসার জন্য রিয়েল ভ্যালু ইজ অ্যাভারেজ অফ G4 to G63 multiplied by 60 months at the top divided by 59 months at the bottom, because 59 months is my actual getting value and 60 months is basically my approved value. Okay, try and understand in this way. আমি যদি 60 মাসের জন্য কাজ করি, আমি তো আসলে 60 মাস থেকে শুরু করতেছি না, কারণ আমি অ্যাভারেজ চেঞ্জ শুরু করতেছি পরের মাস থেকে। যদি আমি পরের মাস থেকে ভ্যালুটাকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে পরের মাসের জন্য আমার কয়টা ভ্যালু থাকবে? অবভিয়াসলি একটা ভ্যালু কম, 16 ভ্যালু n divided by n minus 1. ঠিক আছে, সো দ্যাটস অলরেডি কামিং ওভার হিয়ার। আর আপনি এই জিনিসটাকে যদি ধরেন কোভ্যারিয়েন্স s যদি ধরেন দ্যাট উইল অ্যাকচুয়ালি গিভ ইউ দ্য কারেক্ট ভ্যালু। ঠিক আছে, একই ভ্যালু আপনাকে পেয়ে যাবেন। স্যার যদিও মানে পপুলেশন আর পপুলেশন আপনারা এগুলো যে বাস কনসেপ্ট মানুষরা ভুলে গেছে না করছি, বাট যদি ডিফারেন্সটা এতটাই মিনিমাল হয়ে থাকে তাহলে এই দুইটা আলাদা মেথড দেখানোর পয়েন্ট ডিফারেন্সটা অ্যাকচুয়ালি মিনিমাল এখন আছে। আর আপনি যদি চিন্তা করে দেখেন হাউ মেনি স্টকস ইউ হ্যাভ ইউজড, how many, what is basically your overall amount of adjusted R square score due to this covariance? What would be the overall scenario by definition of choice of various different portfolios? In that case, this makes sense. আচ্ছা Hence, I'm not saying it like, yeah, আসলে জিনিসটা খুব মিনিমাল এখানে দেখা যায়, কিন্তু যখন আপনি কম্প্যারিজন প্যাটার্নে যাবেন তখন তো আপনার প্রত্যেকটারই মিনিমাল চেঞ্জ আসবে, তখন আমি আচ্ছা it's like a broader picture. আচ্ছা আচ্ছা It's in a smaller sense, it doesn't make a very big difference. But in a broader picture, it makes a much more larger difference. ঠিক আছে? Okay, it's not bad. Huh?
আমি কি করব? দোষ আমার না, কম্পিউটার। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে চালু করে দিয়ে চলবো, কোনো তো ইউজ করবো না। এরপর ওদের একটা সার্চ কমপ্লিট করতে 10 ঘন্টা লাগবে। না, ওরা তো আর কিছু করবে না, ওরা তো এটা আমি এটাকে রান করে দিয়ে চলে যাবো, আপনার ক্লাস শেষ করে আবার এখানে এসে দেখে দেবো। মানে আমার অ্যান্সার বের হয়ে আসতেছে, সমস্যা নেই। ঠিক আছে? সো আমি কিন্তু যেমন ধরুন এই একটাই যে সিএনএন এর স্কিমের যে একটা ভ্যালু পাইছি, দ্যাটস অলসো গুড এনাফ। কারণ আপনি মিনিট প্রাইস ট্রেডিং এ 91% অ্যাডজাস্টেড আওয়ার স্কোর স্কোর ইজ নোবডি ইজ গোনা গিভ। ঠিক আছে? সো দ্যাটস ফাইন এনাফ। বাট আমি স্টিল ওটাকে সাজেস্ট করি না, দেয়ার আর আদার রিজনস বিহাইন্ড ইট, আমি দেখাবো। So first of all, we are actually getting all the values. So আপনি যে কোনো একটা পার্টিকুলার মেথড নিতে পারেন, বাট আমার সাজেশন হচ্ছে আফটার ডুইং দিস সবগুলো ভ্যালু যখন মান্থলি বের হয়ে যাবে, একসাথে যদি বের করতে চান, গো ফর কোভ্যারিয়েন্স এন্ড ডট এস। কম্পিউটারগুলো যদি ভালো না হয় তাহলে বড় বিরক্তি করতে হবে। এখন সবাই চলে যান হচ্ছে আপনি কোভ্যারিয়েন্সের সাথে স্যাম্পল সেট। রিমেম্বার এই পি তে n-1 করা ছিল, কিন্তু এস n-1 করা হচ্ছে, এই কারণে n ডিভাইডেড বাই n-1 করে আমি অ্যাকচুয়াল ভ্যালুটাকে নিয়ে আসতেছি। সো আমি এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে I am going to pick up all the same values, but here I already have an impact of n-1 that is making it much more correct, comma, then I am going to pick up all the same changes over here, and then I am going to basically close this bracket, and you see আমার এই জায়গার ভ্যালুটা এখন পারফেক্ট ভ্যালু। ঠিক আছে? বুঝতে পারলাম? সো এক আপনার টার্গেট হবে আপনি যে কোনো একটা কোভ্যারিয়েন্স করতে পারেন, আপনি প্রোডাক্ট রুল দিয়ে নিয়ে আসতে পারেন, প্রোডাক্ট রুল দিয়ে আনার পরে ওইটাকে 60 ডিভাইডেড বাই 59 করে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা আপনি কোভ্যারিয়েন্স ডট এস দিয়ে বের করে নিয়ে আসতে পারেন। ডিসিশন স্যার চলুন বসে আছে। হ্যাঁ, ওদের ক্লাস 4টা বেশি, বাদে 4টা 7, ওটা দাম বসে আছে। ডেডিকেশন দেখাবেন আপনি? স্যার সিএসসি ট্রিপলের স্টুডেন্টরা এই কম্পিউটার দিয়ে কাজ করে? আমি তো জানি না। How do I know? ওদের তো স্যার Alright. এখন দিস ইজ দ্য পয়েন্ট, যে কারণে আমরা আসলে ইউজ করি, যে কারণে আজকে একসাথে দেখানোর চেষ্টা করছি। আপনি এখানে আমার অ্যাডজাস্টেড আর স্কোর দেখেন, এখানে সারেরটা দেখেন। ওকে, এই এটা তো নাই বললেই চলে। হ্যাঁ, এটাই হলো প্রবলেমটা, যে অ্যাডজাস্টেড আর স্কোয়ার দিয়ে আপনি আসলে কাজ করতে পারবেন। সো টেকনিক্যালি আপনার গ্রাফটা তো আর একটু স্টিপার হবে কম্পেয়ার আমার গ্রাফ অনেক অনেক বেশি, এটা নন লিনিয়ার গ্রাফ হ্যাঁ। বা এক্স্যাক্টলি কাপড়। তো নন লিনিয়ার মেথডে থাকে, তো নন লিনিয়ার মেথড এক্স্যাক্টলি কাপড় এটাও কাজ। সো গ্রাফটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন হবে না, ইটস গোনা বি লগারিদমিক অর ইয়ে। এটা একটু কাজ, আচ্ছা, এটাতে কোনো প্রবলেম হবে না। আর এই যে এটা করার পরে আপনি এখান থেকে যদি দেখতে চান, অটোমেটিকলি এই যে দেখেন ওভারফিটিং রিস্কস, ট্রেডিং অ্যাডজাস্টমেন্ট স্কোর, এন্ড ফাইনালি গিয়ে এখানে দেখানোর চেষ্টা করতে চান কোনটা বেস্ট স্কোর চলে আসবে যদি আপনার নির্দেশ। সো কোনো আমি সাধারণত দেখি নাই, জেনারেলি 65% অ্যাবাভ হলে ইটস গুড টু গো। আমারটা 97, 94%, 95% পাওয়া যায়। So when you used so many models to give you an R square, এই পরে ডেফিনিটিভ R স্কয়ারটা এই 5টা মডেল থেকে কেমনে বের করা হয়? না, ওটা ওই যে দেখেন এখানে লজিক্যাল টেস্ট দেওয়া আছে। আচ্ছা, যদি ওভার এইট হয় তাহলে ওভারফিটিং এর অথবা টেস্টেড অ্যাডজাস্টমেন্ট স্কোর ভাবে অ্যাডজাস্ট আচ্ছা। দিয়ে রাখছে। ওকে। মানে ইট ইজ আ কমপ্লিট মডেল, জাস্ট বাট আপনার যে পয়েন্ট মানে 0.8 R স্কয়ার আসছে, ওইটা কি এই 5টা মডেলের অ্যাভারেজ করে এরপর আসছে? না 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 না, 0.8 আসে না, এটা এক একটা মডেলের জন্য। এরপর কোনটাকে আমি পিক আপ করব সেটা মাই চয়েস। আচ্ছা, সো ইউ পিক দ্য বেস্ট ওয়ান ফ্রম হিয়ার। Best one, yeah. সো টেকনিক্যালি ওই যে XG বুস্ট, এখানে এক্সিকিউট যেটা আছে। Yeah. আমি আবার এক্সিকিউট সাধারণত খুব একটা এসে
আমি মেইনলি আই এম বিগ ফ্যান অফ দিস ওয়ান বায়োলজিক্যাল মডেল। বায়োলজিক্যাল মডেলের আমি বিগ ফ্যান এই জন্য কারণ বায়োলজিক্যাল মডেল পারফর্মস এক্সট্রিমলি ওয়েল। যারা ভালো পারফর্ম করে ওরা অটোমেটিক্যালি কাট অফ হয়ে যাবে, কারণ আপনি তো এখানে প্রায় 10টা মেথড দিচ্ছেন, সবাই তো আসে না, আসে 6টা, অটোমেটিক্যালি কাট অফ হয়ে যাবে। এর প্রত্যেকটা টাইম সিকুয়েন্সের জন্য আলাদা আলাদা কাজ করে। আমার এই দেখেন আমি সাধারণত দিস ইজ দ্য রিসার্চ যে কারণে আমি বায়োলজিক্যালটা প্রদান করতে পারি, ইনক্রেডিবল স্কোর্স থাকতে পারে। আমি জানতাম না এক্সজি বুস্টের অ্যাপ্লিকেশনটা এখানে থাকতো। এক্সিকিউস না আরো অনেক কিছু আছে সেগুলো এখন পড়াবো না। বাট তো মানে এক্সজি বুস্ট তো অনসাম্বল লার্নিং মডেল না? হ্যাঁ XGBoost? এনসেম্বল মডেল। এক্সিকিউস লাইট জিপিএম হতে পারে এনসেম্বল মডেল। যা এগুলো নিয়ে আমাদের চিন্তা নাই। আর আমার দোষটা কম্পিউটার কাজ না করতে হবে। কোড দিয়ে দিন আমরা রান করে দিই। হ্যাঁ কোড তো দিয়ে দিন রান করে দিই। হ্যাঁ হ্যাঁ, ক্যান উই হ্যাভ দ্য নোটবুক? না না কোড তো দিয়েই দিব, কোড তো দিয়ে দিন। সরি এই কোড জাপানটা গ্রুপে দেব। আই ডোন্ট থিঙ্ক নোটবুকস কি হোয়াটসঅ্যাপে ইয়ে করা যায়? হ্যাঁ কেন দেবো না, এই আমার নর্মাল ফাইল। না ওই ইয়েতে কন্ডা নোটবুকসে তো আবার একটু না কমপ্লিকেটেড।